আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরপিএইচ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন অ্যাসাইনমেন্ট উত্তরে। আমাদের আজকের আলোচনার টপিক অর্থনীতি দ্বিতীয় পত্র, অর্থাৎ এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021 তৃতীয় সপ্তাহের অর্থনীতি দ্বিতীয় পত্র। এটি বিতরণ করা হয়েছে 10 তারিখ 8 মাস 2021 সালে এবং জমা দিতে হবে 24 তারিখে। সর্বপ্রথম আমরা অ্যাসাইনমেন্টটির প্রশ্নটি দেখব। প্রশ্নটি করা হয়েছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষিখাতের উন্নয়নের অন্যতম অন্তরায়। উক্তিটির সপক্ষে যুক্তি প্রদর্শন পূর্বক সমস্যা সমাধানে সরকার বা রাষ্ট্রের নীতিসহ ভূমিকা বিশ্লেষণ। এখন আমরা দেখব নির্দেশকগুলি কি কি আছে। ক নাম্বার নির্দেশক, কৃষিপণ্যের বিপণন ধারণা। খ, কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা। গ, কৃষিপণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ। গ, কৃষিপণ্যের বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা। অম, সরকারের কৃষি বিপণন নীতি। এই সাবজেক্টটির শিরোনাম হবে বাংলাদেশের কৃষি। চলো তাহলে প্রশ্ন অনুযায়ী পর্যায়ক্রমে উত্তরগুলো দেখে নেওয়া যাক। অর্থনীতি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট 2021। মূল্যায়ন নির্দেশকের ক নং প্রশ্নের উত্তর। কৃষিপণ্যের বিপণন ধারণা, যে ব্যবস্থার মাধ্যমে কৃষিজাত পণ্য উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে সে যে স্থানে, সময়ে ও রূপে চায় সেভাবে পৌঁছে তাকে কৃষিপণ্য বিপণন বলে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতে সব প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পণ্য উৎপাদকের কাছ থেকে ভোক্তাদের কাছে পৌঁছায় তাকে কৃষিপণ্যের বিপণন বলে। এই অর্থে কৃষিপণ্যের বিপণন তথা বাজারজাতকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানো হয়। এই প্রক্রিয়ায় বিভিন্ন কর্মস্তর অতিক্রম করতে হয়। উদাহরণ: জনাব তোফাজ্জল একজন পাইকার। সে উৎপাদকের কাছ থেকে 20 টাকা কেজি আলু কিনে সংরক্ষণ করে কিছুদিন পর তা সরাসরি ভোক্তাদের কাছে 25 টাকা কেজি দরে বিক্রি করে। তোফাজ্জল চাইলে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করতে পারত, কিন্তু তা না করে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রয় করেছে। এই ধরনের বিপণনকে কৃষিপণ্য বিপণন বলে। সুতরাং উৎপাদন শেষে পণ্য সংগ্রহ ও একত্রিতকরণ, পণ্যের শ্রেণীবিভাগ ও নমুনাকরণ, প্যাকিং, গুদামজাতকরণ, মালিকানা বদল, পরিবহন, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, বিজ্ঞাপন প্রদান, বাজার সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ, বন্টন, বিক্রয় ইত্যাদি, এগুলা সাধারণত সবই হলো কৃষিপণ্য বিপণনের অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি দেখব। কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা। উদাহরণ সহ কৃষিপণ্যের বিপণন ব্যবস্থার প্রত্যাশিত ব্যাখ্যা দিতে হবে। পাতা নাম্বার 8। খ নং প্রশ্নের উত্তর। কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা। উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত কৃষিপণ্য পৌঁছানোর জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পণ্য সরবরাহের উপর প্রভাব ফেলে এমন কারণ দ্বারা কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা সংগঠিত হয়। স্যামুয়েলসনের মতে এটি একটি জটিল প্রক্রিয়া যা বিপণনের বিভিন্ন ধরনের উপপদ্ধতির সাথে বিপণন পরিবেশের সমন্বয় সাধন করে।
উদাহরণ, উৎপাদনকারী 500 টাকার পণ্য উৎপাদন করে পরিবহন খরচ, পাইকারি খরচ, খুচরা খরচ, সর্বশেষে প্রায় ভোক্তা, তখন পণ্যটির দাম দাঁড়ায় 850 টাকা। মাঝখানে এই যে 350 টাকা বাড়তি যে ব্যবস্থায় দিতে হয় তাই মূলত কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা। এরপর আমরা দেখব ঘ নাম্বার প্রশ্নটি। কৃষিপণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ। এই কৃষিপণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ করতে হবে। এটি মোটামুটি তোমাদের পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার জন্য মিনিমাম 10টা লিখতে হবে। এর সাথে যত কম লিখবে ততই তোমরা নাম্বারটা কম পাবে। তো চলো তাহলে শুরু করা যাক। গ নং প্রশ্নের উত্তর, কৃষিপণ্যের বিপণন সমস্যা। বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ। বাংলাদেশে কৃষিপণ্যের বাজার ব্যবস্থার নিজস্ব কতিপয় বৈশিষ্ট্য রয়েছে এবং বাংলাদেশে কৃষিজাত পণ্যের বিক্রয় ব্যবস্থা নিম্নে উল্লিখিত সমস্যাগুলো দেখা যায়। এরপর আমরা দেখব পাতা নাম্বার 13। 1. বাজারের অবস্থা সম্পর্কে অভিজ্ঞতা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অধিকাংশ কৃষক বাজার সম্বন্ধে বিশেষ কোনো খোঁজ খবর রাখে না। বিভিন্ন কৃষি পণ্যের মূল্যের ভবিষ্যৎ গতি সম্বন্ধেও তারা ওয়াকিবহাল নয়। সুতরাং তাদের অজ্ঞতার জন্য মধ্যবর্তী ব্যবসায়ীগণ অতি সহজেই কৃষকদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করতে পারে। 2. দামের তীব্র ওঠানামা। কৃষিপণ্যের দামের তীব্র ওঠানামা ঘটে। ফসলের মৌসুমে দাম একেবারেই কম থাকে এবং মৌসুম শেষ হওয়ার পর দাম আবার বেশ বেড়ে যায়। কিন্তু যখন দাম বাড়ে তখন কৃষকের ঘরে আর কোনো বিক্রয়যোগ্য উদ্বৃত্ত থাকে না। সুতরাং দামের এরূপ তীব্র ওঠানামার ফলে আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হয়। গুদামের অভাব। অধিকাংশ উন্নয়নশীল দেশের গ্রাম অঞ্চলে কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় গুদামের একান্ত অভাব রয়েছে। ফলে কৃষক সম্প্রদায় অধিক দাম পাওয়ার আশায় কৃষিপণ্য গুদামজাত করে রাখতে পারে না। তারা ফসলের মৌসুমে ফসল কম দামে বিক্রয় করে দিতে বাধ্য হয়। শ্রেণীবিভাগ ও নমুনাকরণের অভাব। স্বল্পোন্নত দেশসমূহ কৃষিপণ্য শ্রেণীবিভাগ ও নমুনাকরণের সুবন্দোবস্ত নেই। পণ্যের গুণাগুণের উপর এর দাম নির্ভর করে, কিন্তু এই সমস্ত দেশে পণ্যের গুণাগুণ অনুসারে তাদের শ্রেণীবিভাগ করা হয় না। ফলে কোনো উৎকৃষ্ট ও নিকৃষ্ট পণ্য একই দামে বিক্রয় করা হয়। ফলে কৃষকরাও উৎকৃষ্ট পণ্যের জন্য ভালো দাম পায় না। কৃষকের দারিদ্র্যের জন্য কৃষক তার উৎপাদিত পণ্য অধিক দাম পাওয়ার আশায় বেশি দিন ধরে রাখতে পারে না। ফলে ফসল ওঠার সঙ্গে সঙ্গে কৃষক তার ফসল নামমাত্র দামে বিক্রি করে দিতে বাধ্য হয়। আড়তদারগণ নামমাত্র মূল্যে এসব দ্রব্য খরিদ করে এবং পরে উচ্চ মূল্যে তা বিক্রয় করে প্রচুর মুনাফা অর্জন করে। পরিবহন ব্যবস্থার অভাব। বাংলাদেশের মতো আরও অনেক দেশে পরিবহন ব্যবস্থার অভাবে কৃষক কৃষিপণ্য দূরবর্তী বাজারে নিয়ে যেতে পারে না। ফলে নিকটবর্তী হাট বাজারে তারা কম দামে পণ্য বিক্রয় করতে বাধ্য হয়। দালালের অভাব। সাধারণত কৃষক তাদের পণ্য সরাসরি প্রকৃত ক্রেতাদের নিকট বিক্রয় করতে পারে না। প্রকৃত ক্রেতা ও বিক্রেতার মধ্যে একদল দালাল শ্রেণীর লোক থাকে। মুনাফার প্রায় সবটুকু এই সমস্ত দালালদের হাতে চলে যায়।
অশিক্ষা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ সমূহের অধিকাংশ কৃষক অশিক্ষিত, ফলে তারা ফটকা কারবারের জটিলতা ও বৈদেশিক বাজারের গতি প্রকৃতির সঙ্গে একেবারেই অপরিচিত। সংগঠিত বাজারের অভাব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের গ্রাম অঞ্চলের হাট বাজার সুনিয়ন্ত্রিত ও সুসংগঠিত নয়। নিয়ন্ত্রণের অভাবে বাজারে কৃষকদের নিকট থেকে বিভিন্ন হারে খাজনা আদায় করা হয়। বাজারের চাঁদা, আড়তদারি প্রভূত খাদে অর্থ প্রদান করার পর যে টাকা কৃষকের হাতে থাকে তা বস্তুত তার ফসলের ন্যায্য মূল্যের অর্ধাংশও নয়। পণ্যের মান। বিভিন্ন স্থানে উৎপাদিত কৃষি পণ্যের মান একরূপ নয়, ফলে কৃষি পণ্যের মান নির্ধারণের বিষয়টি কৃষি বাজারে এক জটিল সমস্যার সৃষ্টি করে। 11 সুষ্ঠু সরকারি নীতির অভাব। অধিকাংশ উন্নয়নশীল দেশে কৃষি পণ্যের বাজার সংগঠিত ও নিয়ন্ত্রিত করার জন্য সরকারের কোনরূপ সুস্পষ্ট নীতিমালা নেই, ফলে কৃষি বাজারে রীতিমতো অরাজক অবস্থা বিরাজ করে। প্রতিযোগিতার অভাব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সুষ্ঠু যাতায়াত ব্যবস্থার অভাবে বাজারগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন, ফলে বিভিন্ন বাজারের মধ্যে প্রতিযোগিতার অভাব দেখা যায় এবং এক বাজারের সঙ্গে অন্য বাজারের দামের কোনরূপ সামঞ্জস্য থাকে না। এরপর আমরা দেখব পরের প্রশ্নটি, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নটি, কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের কি কি ভূমিকা আছে? এই রাষ্ট্রের ভূমিকার থেকে 5 থেকে 6টি ভূমিকা আমাদের উপস্থাপন করতে হবে। চলো তাহলে শুরু করা যাক। ঘ নং প্রশ্নের উত্তর, কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা। বাংলাদেশে কৃষি পণ্যের বিক্রয় ব্যবস্থা উন্নয়ন সাধনের উদ্দেশ্যে নিম্নোক্ত ব্যবস্থাগুলি গ্রহণ করা যেতে পারে। 1. বাজার নিয়ন্ত্রণ। বিভিন্ন বাজারে কৃষকদের নিকট থেকেই যাতে আড়তদারি, পাল্লাদারি, বিভিন্ন চাঁদা প্রভৃতি হতে অর্থ আদায় করতে না পারে, সেই জন্য আমাদের গ্রাম অঞ্চলে বাজারগুলোতে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা দরকার। যাতায়াত ব্যবস্থার উন্নতি। দেশের যাতায়াত ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে গ্রাম ও শহরের কৃষি পণ্যের বহন খরচ হ্রাস করা দরকার। এছাড়া রাস্তাঘাটের উন্নতি সাধনের মাধ্যমে গ্রাম লোকে রেল স্টেশন ও স্টিমারের সাথে যুক্ত করতে হবে। 3. শ্রেণীবিভাগ ও নমুনাকরণ। স্বল্পোন্নত দেশসমূহে কৃষিপণ্য শ্রেণীবিভাগ ও নমুনাকরণের সুবিধা আছে। পণ্যের গুণাগুণের উপর এর দাম নির্ভর করে, কিন্তু এই সমস্ত দেশে পণ্যের গুণাগুণ অনুসারে তাদের শ্রেণীবিভাগ করা হয়, ফলে এখানে উৎকৃষ্ট পণ্য ভালো দামে এবং নিকৃষ্ট পণ্য কম দামে বিক্রয় করতে পারবে, ফলে কৃষকও উৎকৃষ্ট পণ্যের জন্য ভালো দাম পাবে। গুদাম নির্মাণ ও কৃষি পণ্য সংরক্ষণ। গুদামজাতকরণের ব্যবস্থার অভাবে কৃষকরা যাতে ফসল ওঠার সঙ্গে সঙ্গে কম দামে তা বিক্রয় করে ফেলতে বাধ্য না হয়, তার জন্য গ্রামে সমবায় সমিতি গঠন করে কৃষিপণ্য গুদামজাতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। দালাল ও ফরিয়ার বিলোপ সাধন। কৃষি পণ্যের বাজার থেকে দালাল ও মধ্যবর্তী ফরিয়াদের বিলোপ সাধন করতে হবে। দালাল, ব্যাপারী, আড়তদার প্রমুখ মধ্যবর্তী ব্যবসায়ীগণ কৃষকদের প্রাপ্য মূল্যে ভাগ বসিয়ে তাদেরকে সর্বস্তরে করে তোলে।
কৃষি ঋণ। আর্থিক অনটনের ফলে আমাদের কৃষকের অধিক দাম পাওয়ার আশায় তাদের পণ্য সামগ্রী মজুত করে রাখতে পারে না। সুতরাং আর্থিক অনটনের জন্য কৃষক যাতে ফসলের মৌসুমী পণ্য বিক্রয় করে দিতে বাধ্য না হয়, সেজন্য উপযুক্ত কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে। সর্বনিম্ন মূল্য ধার্যকরণ। সরকার কর্তৃক কৃষি পণ্যের যে সর্বনিম্ন মূল্য ধার্য করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কেউ নির্দিষ্ট মূল্যের কম দামে ক্রয় করলে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সুতরাং আমাদের কৃষি পণ্যের বিদেশি রপ্তানির সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। কিন্তু অনেক সময় দেশে খাদ্যশস্যের মজুত কমে যাওয়ায় আশঙ্কাজনক খাদ্যশস্য রপ্তানি করা হয় না। এতে দেশে খাদ্যশস্যের মূল্য কম থাকে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়। অতএব দেশের কৃষি পণ্যের বাজারে উন্নতি সাধনের জন্য দেশীয় বাজার ও আন্তর্জাতিক বাজারের মধ্যে সংযুক্তি সাধন দরকার। এখন আমরা দেখব নাম্বার প্রশ্নটি। নাম্বার প্রশ্নটিতে বলা আছে সরকারের কৃষি বিপণন নীতি। সরকারের 4টি কৃষি বিপণন নীতির প্রত্যাশিত ব্যাখ্যা দিতে হবে। চলো তাহলে শুরু করা যাক। নং প্রশ্নের উত্তর। সরকারের কৃষি বিপণন নীতি। বাংলাদেশে সরকারের কৃষি বিপণন নীতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে নীতিগুলোর উল্লেখ করা হলো বা ব্যাখ্যা করা হলো। নাম্বার 1, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। কৃষকদের মধ্যে আধুনিক উপকরণের ব্যবহার, উন্নত বীজ, সার, সেচ ও কীটনাশক বৃদ্ধি করতে হবে। কৃষককে এই প্রযুক্তির যথাযথ ব্যবহারে সক্ষম করার জন্য প্রয়োজনীয় সম্প্রসারণ সেবা বৃদ্ধি করতে হবে। 2, খাদ্যশস্য ও বিক্রয় নীতি। ক্ষুদ্র কৃষকেরা যাতে ফসলের উৎসাহব্যঞ্জক দাম পায়, এই জন্য সরকার ফসল কাটার মৌসুমে খাদ্য সংগ্রহ করতে পারে এবং যে সময় বাজারে খাদ্যের যোগান ক্ষীণ হয় সেই সময় সংগৃহীত খাদ্য বাজারে বিক্রয় করতে পারে। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপকৃত হবে। 3, বিপণন ব্যবস্থার উন্নতি। বিপণন ব্যবস্থার উন্নতির জন্য স্বল্প মূল্যে কৃষকরা চাহিদা মতো গুদাম ঘর নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রাথমিক বাজারের অবকাঠামোগত উন্নয়ন করা দরকার। 4, কৃষি গবেষণা জোরদার। নতুন উন্নত জাতের বীজ উদ্ভাবনের জন্য কৃষি গবেষণা জোরদার করা দরকার। 5, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য দীর্ঘকালীন ও স্বল্পকালীন ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বন্যা প্রতিরোধী ও খরা প্রতিরোধী বীজ উদ্ভাবন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কর্মসূচি ইত্যাদির মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ উত্তর এখানেই শেষ হলো। প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট উত্তরগুলো দেওয়া আছে, তোমরা চাইলে RPH স্কুল লিখে সার্চ করে দেখতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ তোমরা হয়তো এটিও জেনে ফেলেছো যে অন্য 10টা চ্যানেলের চাইতে আমাদের উত্তরগুলো অতি উত্তম করে তৈরি করা হয়। তো আজকের টপিকটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।